প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষে সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, বেসরকারি খাত থেকেও পরিচালক নেওয়া যাবে সরকারি প্রকল্প। সাধারণত সরকারি কর্মকর্তারা পরিচালক হন, যোগ্যতা সম্পন্ন যে কোনো নাগরিককে প্রকল্প পরিচালক করার উদ্যোগ। দৈনিক আমার দেশ, খুনি হাবিবের মৃত্যুদণ্ড, জুলাই বিপ্লবের রামপুরা হত্যায় ট্রাইব্যুনালের রায়, পুলিশের 5 কর্মকর্তা দণ্ডিত, সাজাপ্রাপ্ত 4 জন পলাতক। দৈনিক সমকাল, লোডশেডিংয়ে জনদুর্ভোগ, 7 জেলায় বিক্ষোভ, বিদ্যুৎ পরিস্থিতি, ঘাটতি 3000 মেগাওয়াট ছাড়িয়েছে, সংসদে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। দৈনিক যুগান্তর, কক্সবাজারে অবহেলায় সম্ভাবনায় খনিজ সম্পদ, বালুতে $1 বিলিয়ন জিরকরণ। প্রধানমন্ত্রীর চীন সফর, চীনের $9 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। দৈনিক ইত্তেফাক, বেড়েছে নৃশংস হত্যাকাণ্ড, বাড়ছে উদ্বেগ, অস্থিরতা, বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জুলাই গণ আন্দোলনের রামপুরায় হত্যাকাণ্ড, সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি, অন্তর্বর্তী সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। রামপুরায় হত্যায় 3 পুলিশের মৃত্যুদণ্ড। দৈনিক কালের কণ্ঠ, সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপির সাবেক কমিশনার সহ 3 কর্মকর্তার মৃত্যুদণ্ড। দৈনিক নয়া দিগন্ত, সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, রামপুরায় গণহত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি। সংসদে বিরোধী দলীয় নেতা, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি মানুষ। দৈনিক কালবেলা, ভয়ঙ্কর রূপ দেখাতে পারে ডেঙ্গু, রামপুরা হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড। দৈনিক দেশ রূপান্তর, বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর নয়। দৈনিক ইনকিলাব, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 মাসে আক্রান্ত 712 শিশুর মৃত্যু, হামের সর্বত্রই উৎকণ্ঠা, নির্বিকার ডিজি। দৈনিক মানবজমিন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে বাহাস। বণিক বার্তা, আশ্রয়নের ঘরে থাকছেন না আশ্রিতরা, বিক্রি করে দিয়েছেন অনেকে। দ্য ডেইলি স্টার, July uprising, ex-DMP chief, 2 others to die for Rampura killings. The Daily Observer, Jamaat to issue apology over its role in 1971, folklore tells Jatiyo সংসদ. Rampura shooting, ex-DMP chief Habib among 3 sentenced to death. The New Age, July atrocities, ex-DMP chief, 2 others sentenced to death. যে আজ আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। একটা বিষয় আমরা দেখেছি, গতকাল সংসদে অন্তর্বর্তী সরকার, আমরা দেখেছি যে ইউনূস সাহেবের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বলেছেন দুদককে এ বিষয়ে তদন্তের জন্য নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন যাতে দুদক নেয়, এবং 18 মাসের যে কী পরিমাণ দুর্নীতি সেইটা করার জন্য উনি বলেছেন। তো এই বিষয়টা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, দুদকে কিন্তু ইতিমধ্যেই ডক্টর ইউনূস সহ অনেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ, ফরমাল অভিযোগ পড়েছে। 2 জন অ্যাডভোকেট কিন্তু চার্জ ফ্রেম করেছে, মানে চার্জ করেছে, যেমন ব্যারিস্টার সারোয়ার, তারপরে যে মুসলিম লীগের প্রেসিডেন্ট, উনি 2 জন। কিন্তু এটার তদন্ত হচ্ছে না। আপনি বলেন, এই যে আপনি বললেন যে ওই সময় 25 সালে আপনার ইউনিসের সময় সবচেয়ে দুর্নীতি বেশি হয়েছে, টিআইবি রিপোর্ট দিয়েছে। আপনার 31% আপনার দুর্নীতি বেড়েছে। এই টাকা গেল কোথায়?
টাকা এখন সুইস ব্যাংকে দেখেন টাকা আমাদের বেড়েছে, টাকা বাংলাদেশি বেড়েছে টাকা না, বেড়েছে। এই টাকা পাচার হয়েছে। আমার কথা হচ্ছে সরকারের তো সুইস ব্যাংকে এখন প্রত্যেক বছর প্রতিবেদন দেয় কোন দেশের কত জন অ্যাকাউন্ট হোল্ডার, এগুলো কিন্তু দেয়, নাম ডিসক্লোজ করে না। এ চেষ্টা করা উচিত যে এই সুইস ব্যাংকগুলি সেটা এত নিরাপদ এই পাচারকারীদের, দুর্নীতিবাজদের আশ্রয় কেন্দ্র, এটা কিন্তু ভঙ্গ হওয়া উচিত। কারণ ধরেন আপনার এই যে সুইস ব্যাংকে তো বাংলাদেশি কতজন, এই যে আমরা জানলাম কিভাবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেশি হয়ে গেছে, তার মানে এই সুইস ব্যাংক বাংলাদেশে যারা দুর্নীতি করেছে, আমাদের লোকাল টিআইবি রিপোর্ট দিল যে ইউনুসের সময় দুর্নীতি হয়েছে, তো এবং ফর্মাল অভিযোগও দুদকে দাঁড়িয়েছে, দুদক কেন তদন্ত করে না? অর্থাৎ এখানেই হচ্ছে সুশাসনের ব্যাপার। প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাজনৈতিক ইন্টারফারেন্স যদি না থাকে তাহলে তো তারা তদন্ত করতে পারবে, নিশ্চয়ই ক্লিয়ারেন্স পায় না। আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের লোকদের ঘাটাতে চায় না সরকার, এরকমই একটা অবস্থা। দেখেন না, ডক্টর ইউনুস তার এত অভিযোগ, তার নিজের বিরুদ্ধে মামলা ছিল, মামলা সহ সে প্রধান উপদেষ্টা হয়েছে। একটা লোকের যদি কনভিকশন থাকে সে এইটার পরে দায়িত্ব নিতে পারে সরকারের। তিনি অনৈতিক কাজটা করেছেন, তারপরে তিনি নিজে অন্যদের হলো 6 মাস, ওনার জন্য 1 বছর ভিভিআইপি স্ট্যাটাস নিয়েছে এবং সেখানে এসএসএফ পাহারা 1 বছর পাবে এবং সেটা সরকার অনুমোদন করেছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে লোকের এসএসএফ পাহারা এবং ভিভিআইপি, তিনি এয়ারপোর্ট পার দিয়ে খুব সকালে 7টার সময় আপনার চলে গেছে বিদেশে, ফ্রান্সে চলে গেছে, কেউ দেখলো না, কোনো মিডিয়া দেখলো না, কোনো নিউজ হলো না। হ্যাঁ, এটাকে তো এক ধরনের পলায়ন বলা যায়। হ্যাঁ, শেখ হাসিনা যখন গেছে আমরা তো তার হেলিকপ্টার দেখছি, এক তো কিছুই দেখলাম না। এবং তাকে আপনি বলেন ইমিগ্রেশন ছাড়লো কী করে? ভিভিআইপি হয়তো ছেড়ে দিচ্ছে, ইমিগ্রেশন ঘাটায় নাই, কিন্তু উনি তো এটাকে বলাই যায় উনি লুকিয়ে চলে গেছে। তো আমার তো মনে হয় যে এ পর্যন্ত ধরেন তার মামলা, বললাম তো তার মামলা ছিল কয়েকটা, সে তার নিজের গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বহু বেনিফিট সে নামে বেনামে নিয়েছে, গ্রামীণ ফোন টোন, এটার সব অভিযোগ দুদকে আছে। তো দুদকে কেন গতিশীল করে না? দুদককে কেন তো তদন্ত করতে ইনফর্ম করে না? গভর্নমেন্টের দুদক তো সংস্কার হয় নাই না, তো, সুতরাং সরকার তো ইন্ডিকেশন লাগবে। সরকার, আমার বক্তব্য হচ্ছে যেখানে কমিশন হয় নাই বা যেটা সংস্কার হয় নাই, সেটাতে যদি আপনার তদন্তের গতি বলেন, কাজের গতি বলেন, যদি কম থাকে তাহলে ধরে নিতে হবে সরকারের ইন্ডিকেশন নাই। অর্থাৎ সরকার যারা যারা অভিযুক্ত তাদেরকে ঘাটাতে চান না, অথবা তাদের সাথে সম্পর্ক আছে, তাদেরকে ছাড় দিছে, এছাড়া তো সম্ভব না। আপনার কেন হবে না? পাচার ওই সময় টাকাগুলো তো দেশেও নেই, তাহলে টাকাগুলোকে এত কোথায়? ইয়েতে গেছে, আপনার সুইস ব্যাংকে গেছে। তো সুতরাং এগুলোর বিচার তো হতে হবে, নাহলে দেশে আইনের শাসন, ধরেন অভ্যুত্থানের সময় এটা বিপ্লব হয়নি, অভ্যুত্থান হয়েছে, কিন্তু শেষ দাবিটা ছিল কি? ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের বিলোপ মানে গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, কম পক্ষে মানবিক বাংলাদেশ বাদই দিলাম, কম পক্ষে। তো আইনের শাসন পুরোপুরি কাজ হবে না। এই যে আপনি পড়লেন যে গুম খুম এগুলো তো চলছে, রীতিমতো চাঁদাবাজি চলছে, এগুলো কন্টেন করবে না সরকার? সরকার দায়িত্বে আছে, এটা করলে তো হবে না। হ্যাঁ, তো আপনি ধরেন সুশাসন কিভাবে দিবেন? প্রতিষ্ঠানগুলিতে যদি রাজনৈতিক ইন্টারফারেন্স বন্ধ না হয় তাহলে সুশাসন পাবেন কোথায়? হ্যাঁ, দুদকে বললাম তো ফর্মাল অভিযোগ থাকে, তদন্ত হয় না। এখন দুদক তো আমরা দেখেছি অতীত আপনার সেই দন্তহীন প্রতিষ্ঠান বা যেটা বলে আপনার, দুদককে তো শক্তিশালী এবং কার্যকর করা যায় না, আপনি যেটা বলেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে। এখন এই গত 17 বছরও আমরা দেখেছি দুদক আপনি অনেকটাই কেমন জানি সেখানে ফাইল গেলে আটকে যায়, দুর্নীতি গেলে। তো এখন নতুন সরকার আসলো, এই সরকারকে কি করা উচিত দুদকের? না, এই জন্যে বলছি যে দুদক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাই না? সাংবিধানিকভাবে তার নিয়োগ হওয়ার কথা। তো এখানে সরকারের, আমার বক্তব্য হলো, সংস্কার করুক আর না করুক, দুদককে পলিটিক্যাল ইন্টারফারেন্স বন্ধ হতে হবে। তাছাড়া তো এই দেশে দুর্নীতি করা যাবে না, দূর করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখেন বিশ্বের 8-10-12টি দেশে দুর্নীতি করলে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আমাদের দেশে নাই।
দুর্নীতি করলে কেন বেগম, আপনি উদাহরণ দেন, আমি বহুবারই দেই, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করেছিল। তখন তিনি আইন করলেন যে ছোট অঙ্গহানি হলে যাবজ্জীবন, আর না হলে ক্যাপিটাল পানিশমেন্ট। আইন বাস্তবায়ন করলে এখন আছে, এখন তো নাই। সুতরাং আপনার আর কিছু না করুক, আইন করুক, এই পার্লামেন্ট আছে, বসে আছে, পার্লামেন্টে আইন করুক যে দুর্নীতি ধরা পড়লে তারপর ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি আপনি দেন, অনেকেই সতর্ক হয়ে যাবে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যারা এই তদন্তে সম্পর্ক আছে, তদন্ত দুদুকে ফ্রি লাইসেন্স দেওয়া হোক। দুদুকের যারা কর্মকর্তা আছে, উপরের সারি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা যেন বোঝে না যে আমি অমুককে তদন্ত করতে গেলে আমার চাকরি যাবে। এই ভয় থাকলে তো তদন্ত হবে না। আর দুদকের ভিতরেও কিন্তু সুশাসন নেই, আপনার দুদকের ভিতরেও কিন্তু অপশাসন আছে, এটাও তো মুক্ত করতে হবে। কারণ সিস্টেম দাঁড়ায় গেছে 15 বছরে, বিশেষ করে আমি বলবো 111-এর সরকার থেকে শুরু করে এই দুদক কিন্তু আসলে অকার্যকর হয়ে পড়ছে। একে ফ্রিডম দিতে হবে। এবং প্রথম আমি যেটা বলি, সব সময়ে প্রত্যেক জায়গার দায়িত্বে সৎ লোক দরকার, প্রথম দরকার সৎ, তারপরে যোগ্যতার লোক লাগবে, কিন্তু তারপরে লাগবে যোগ্যতা। আপনি দুদকে যান, আপনি এনবিআরে যান, আগে দেখেন এনবিআরে ধরেন আপনি মাসে বেতন পান ধরেন 50,000 টাকা, সোজা করে দিলে হয় 50,000 টাকার ভিতরে এত ট্যাক্স আপনারা অনলাইনে দিয়ে ফেলেন। দুদকের যে ফর্ম, এটা তো আপনি পূরণ করতে পারবেন না, হাতের কাছেই দিতে হবে, হেরা পূরণ করে দিবে, অথবা তার রিটায়ার লোক পূরণ করে দিবে, দিয়ে টিয়া। আর আমরাও চেষ্টা করি যে আমার সেভিংস যাতে বাড়ানো যায়, সব দুই পক্ষেই তখন টাকা পয়সা। এনবিআরের মধ্যে দুদকের ফর্মটাও তো আপনার পাবলিকলি করা উচিত, যাতে সবাই পাবলিকলি করা উচিত, এবং এটা অত্যন্ত সহজ করা উচিত, সহজ করে, এবং এটার ব্যাপারে প্রয়োজনে মিডিয়ার মাধ্যমে এটা কোচিং দেওয়া উচিত, লেখাপড়ার মতো কোচিং দেওয়া, যাতে আমার কথা হলো যে মানুষ ক্যাশলেস সোসাইটির দিকে যেতে হবে। তো এই দেশে দুর্নীতি দমন করতে হলে, জিরোতে আনতে হলে, আমি কালকেও শুনলাম যে সরকার চায় দুর্নীতি জিরোতে আনতে হলে তো 0% যিনি এনবিআর বলেন, দুদক বলেন, বিচার বিভাগ বলেন, যেখানে হোক মানুষের সাথে টাচ জিরো করে দিতে হবে। অর্থাৎ ক্যাশে কোনো ট্রানজ্যাকশন হবে না, ক্যাশ নাই। এবং যিনি তদন্ত করবেন তার কাছে যেতে হবে না। আপনার এই দুটো সব প্রসিডিউর সহজ করতে হবে, সব প্রসিডিউর, এবং আইন যথাযথ প্রয়োগ করতে হবে। কারণ খর্ব রাখতে হবে যে দুর্নীতি ধরা পড়লেই তার ক্যাপিটাল পানিশমেন্ট। আইন করেন, দেখবেন অনেক নিয়ন্ত্রণে এসে যাবে। এবং যারা সরকার চালাবেন তাদের ভিতরে যাতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মতো কোনো কেউ না থাকে, একদম নির্মোহভাবে দুর্নীতির বিরুদ্ধে। কারণ দুর্নীতি দেখেন আমাদের দেশে দুর্নীতি, সন্ত্রাস আর মাদক, এর থেকে তো খুনাখুনির উৎপত্তি ঘটে। এবং এই তিনটা মাদক, আপনি গ্রাম দেশে যান, 80% লোক গ্রামে বাস করে, এখন মহিলারাও ইয়াবা খায়, কি আশ্চর্য! দেশ জাতি তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ইয়াবা, মাদক, এখন ধরেন এগুলো হলো উপসর্গ, ধরেন টাকাটাই পয়সা নেই, মেনে নিলাম যে গ্রামে এখন থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, ইলেকট্রিসিটি স্কারসিটি আছে, এটা নিয়ে ধরে নিলাম। কিন্তু যে সন্ত্রাস করে, যে এলাকায় চাঁদাবাজি করে, যে মাদক সরবরাহ করে, তাকে আপনি আইনের আশ্রয় নেবেন না। 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ, এটা সব সরকারের মিষ্টি লাগে, এটা বাতিল করে না। 1974 সালের 15ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাক জেলখানা ভরে ফেলছিল, তার 80% ছিল 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে গ্রেপ্তার। এবং এই গ্রেপ্তার স্পেশাল পাওয়ার অ্যাক্টের ডিটেনশন বলে ইংরেজিতে। আপনার মনে চাইলে আপনাকে সরকার ধরে নিয়ে থুয়ে দিল, এটা কোর্ট হেয়ারিং করতে হবে, কেটে কোনো হেয়ারিং হবে না, যতদিন সরকার না ছাড়বে আপনি থাকেন। সবগুলোকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে ঘোষণা দেন, যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, মাদক ব্যবসা করবে, দুর্নীতিতে ধরা পড়বে, স্পেশাল পাওয়ার অ্যাক্টে যতদিন আমরা সরকারে আছি ততদিন জেলখানায় থাকেন, বাস ওয়ার্ডিং দিয়ে দেন। এবং নির্মোহভাবে আপনি এটা বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন অনেক কিছু। আপনার হয়তো আইন করে তো শুধু হবে না, আবার শুধু সরকারের পক্ষ থেকে আওয়াজ দিয়েও হবে না। কারণ দুর্নীতি আপনি দেখেন
দেশ 54 বছর স্বাধীন হয়েছে, 55 বছর পড়েছি, মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। আমি তো নিজে আগে ইউনিভার্সিটি পর্যন্ত ভর্তি হয়েছি, তখন তো আমার কাছে দুর্নীতিবাজকে মন থেকে ঘৃণা হতো, মানুষ অ্যাভয়েড করতো দুর্নীতিবাজকে। এখন দুর্নীতিবাজ ছাড়া তো সরকার দেশই চলে না। দুর্নীতিবাজের সাথে খাতির না থাকলে তো এখন দেশে বেঁচে থাকাই মুশকিল, কারণ তারাই পাওয়ারফুল, তারাই সব জায়গায় কন্ট্রোল করে। এই জন্যই বলছি যে সরকারকে আসলে আইনের শাসন এবং সুশাসন এটাতে কিন্তু খুবই জোর দিতে হবে। আর গণতন্ত্রের ব্যাপার আমি কিন্তু আমার ভিন্ন মত আছে। আপনার বিশ্বে দেখেন রাজতন্ত্র আছে, স্বৈরতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে। যে দেশে কোনো দেশ কিন্তু এটাতে আবার প্রাকৃতিক উৎস থেকে ধনী হচ্ছে, কিন্তু গণতন্ত্র রাজনীতিবিদদের ওই দেশে গণতন্ত্র দরকার নাই। কিন্তু গণতন্ত্র যদি না থাকে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। যে দেশে যতটুকু গণতন্ত্র ততটুকু সংবাদ মাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। সুতরাং আমি মনে করি একমাত্র কোনো উপায় নেই, একমাত্র সাংবাদিকদের দেশে গণতন্ত্র দরকার। অন্যরা গণতন্ত্র না হলেও চলে, কিন্তু গণতন্ত্র যদি করতেই চান তাহলে কিন্তু গণতন্ত্র হলেই তো আইনের শাসন সুশাসন কায়েম করতে হবে, তাছাড়া তো সম্ভব না। হ্যাঁ, এই জন্যই বলছি যে সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়, ব্যাপারটা এরকম হয়ে গেছে দেশে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে গতকাল সংসদে আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে ওই ৭১ সম্পর্কে নিজেদের অবস্থান জনগণের কাছে পরিষ্কার করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমিরের প্রতি জানিয়েছেন এবং এ নিয়ে আপনার বাহাস হয়েছে যে ওই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সেই সময় তো ক্ষমা চাননি আপনারা, তার ভাষায়। অন্যদিকে এ নিয়ে বেতল, এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি যে বিরোধী দল এবং এই সরকারি দলের মধ্যে এগুলো চলছে, এগুলো কি আপনার কিভাবে? না দেখেন, আসলে হয়েছে কি যে এটা তো অনেক কিছুই বলা যায়, অনেক কিছু বলা যায় না। ৭১ সালে তো এটা গণহত্যা হয়েছে, এটা নিছক আপনার মা বোনকে ধরে দিছে, স্বাধীনতার বিরোধিতা করছে, ব্যাপারটা কিন্তু এরকম না। গণহত্যার বিচার করা ফখরুল ইসলাম আলমগীরের কি অধিকার আছে বলেন? গণহত্যার তো বিচার হতে হয়, হ্যাঁ, গণহত্যার তো কোনো মাপ হয় না। আল্লাহ বলছে যে আপনাকে হত্যা করলে আপনার পরিবার যতক্ষণ বা আপনি যদি মাপ না করেন মাপ হবে না। গণহত্যাকারী তো অলরেডি সব মারা গেছে, মেরে ফেলছে, তা আপনি গণহত্যা করলে তার বিচার হবে না? বিচার হতে হবে তো। এখন জামাত ইসলামের পক্ষ থেকে আগে মাপ চাইতে শুনেছি, যদি কেউ ৭১-এর দুঃখ পেয়ে থাকেন তাহলে আমরা ক্ষমতা চাই। যদির প্রশ্ন আসবে কেন? গণহত্যা হয়েছে। আমি বারবার বলি ৭১-এ যিনি নিজে দেখেন নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, যার পরিবারের কোনো বড় আত্মীয় দেখে নাই, এই ৭১-এর নৃশংসতা কেউ বুঝবে না, এত ভয়াবহ। তার সাথে কোনো রকম এই দেশের কোনো আন্দোলন সংগ্রাম বিপ্লব যা বলেন কোনো তুলনা চলে না। আপনার সেখানে জামাত একটা পার্টি, তারা রাজনীতি করতেছে, কিন্তু এটাতে আপনি জিজ্ঞেস করেন জামাতের কর্মীকে, বলবে যে আমি তো জন্মগ্রহণ করি নাই, হ্যাঁ আমি, কিন্তু তার ওই কায়েদ আজমের ইয়ে করেন, ইতিহাস বলতে পারেন, ভারতের ইতিহাস বলতে পারেন, পাকিস্তানের ইতিহাস বলতে পারবে, কিন্তু যেই ৭১-এর কথা বলবেন আমি তো জন্মগ্রহণ করি নাই। ব্যাপারটা তো এরকম। তো জন্মগ্রহণ করে আমি ইতিহাস তো শুনছেন, ইতিহাস জানেন না, অনেক বই লেখা করছে, তার ভিতরে সত্য মিথ্যা লেখা আছে, আপনার বিবেচনা দিয়ে আপনি জাজ করেন। আপনার ধরেন এই যে আমার কাছে আছে কপি, আছে অরিজিনাল কপি, যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সারেন্ডার করলো, সারেন্ডারে কিন্তু বলছে অক্সিলারি ফোর্স পাকিস্তানকে, যে জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়ে আপনার পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, সহযোগিতা করে অনেক মা বোনের খবর দিয়েছে। আমরা সিনেমা নাটকে দেখছি অনেক সময় আর্মিদের পছন্দ হয়েছে, জামাতের লোকের মেয়েকেও লয়ে গেছে ধরে, এরকমও তো হয়েছে। তো এখন ওনারা তো ওটা রাজনৈতিক কারণে ভুলে গেছে ধরেন। তা আমার বক্তব্য হচ্ছে ওই সময় অক্সিলারি ফোর্স হলো তারাই, খালি আমরা কই রাজাকার, রাজাকাররা তো গরিব লোক ছিল, ওরা তো চাকরি করছে। অক্সিলারি ফোর্স হলো শান্তি বাহিনী, আল বদর, আল শামস, যারা পলিটিক্যালি এদেরকে সহযোগিতা করছে, এবং পাকিস্তান হানাদের তারা 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 তো গণহত্যার অংশীদারি। রাজাকার তো আর্মির কর্মচারী ছিল। আমি কিন্তু সবসময় আমরা মুখে মুখে বলে দেই রাজাকার রাজাকার, আসলে তো অক্সিলারি ফোর্স বলা হয়েছে। অক্সিলারি ফোর্স হচ্ছে বিনা বেতনে, বিনা সাহায্যে ওই সরকারকে সহযোগিতা তারা করছে তারা। কিন্তু আপনি জানেন বোধহয় আনসাররা যারা রাজাকার ছিল তাদের কিন্তু আপনার
চাকরি দিছিল, অল্প পয়সা বেতন, অল্প তখন বেতন যাই পেত তারা করছে, এবং তারা পাকিস্তান যা বলছে ওকে ধরে আনো, ওকে মারে ফেলাও, ওকে অমক করছে। পুলিশ ব্রিজ পাহারা দাও, ব্রিজ নাইলে মুক্তিযোদ্ধারা উড়াই দিবে, এইসব অপকর্ম তাদের দিয়ে করাইছে, যার ফলে রাজাকারের সংখ্যা বেশি ছিল। এই জন্য সারা বাংলাদেশে সবাইকে রাজাকার বলে। কিন্তু রাজাকার কিন্তু যখন সারেন্ডার করে তখন কিন্তু বলা হয়েছে অক্সিলারি ফোর্সের সহ সবাইকে সারেন্ডার করতে হবে। তার মানে তারা ওই আর্মির অংশ ছিল। আইয়ুব খান যে মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীটা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালাইছে তাদের সহযোগী ছিল। তাদের গণহত্যার মাপ হবে, বিচার তো হইতে হবে। তো এই জন্য যারা অনেকে বলে না গণহত্যা বিচার, আমরা আপনার সাউথ আফ্রিকার ম্যান্ডেলা তখন হোয়াইটের সাথে অনেক আপনার ছিল, তার আন্দোলন ছিল। হোয়াইটে ডি ক্লার্ক তখন দায়িত্বে ছিল। আপনার 20 বছর দ্বীপের ভিতরে ম্যান্ডেলাকে রাখছে। বেরোনোর পরে সে রিকনসিলিয়েশন করছে, অর্থাৎ সবাইকে ক্ষমা, যার যার দোষ স্বীকার করে, সবাই তো স্বীকার করছে, সরল মনে স্বীকার করছে, আমি এটা অপরাধ করছি, অমুক করছি, জাতিকে এক করছে। এখন যদিও সাউথ আফ্রিকা সেই জায়গায় নাই, কিন্তু উনি করছিল, একমাত্র পৃথিবীতে উনিই রিকনসিলিয়েশন করছিল। কিন্তু আমাদের দেশে অপরাধ তো কেউ স্বীকার করে না। ধরেন এই যে অভ্যুত্থানের সময় বাচ্চা কাচ্চা সহ গুলি করে মারছে তো, কেউ স্বীকার করতেছে। শেখ হাসিনা নানান ইন্টারভিউ দেয়, আসতেছি অমক তমক, উনি তো ওনার বাহিনী সহ তো ভারতের আত্মীয় হিসাবে দিছে, আশ্রয় দিয়েছে। অর্থাৎ আগে পার্লামেন্টারি পার্টি বসার পরে পার্লামেন্টারি পার্টি তখন অল পার্টির মিটিং করে সিদ্ধান্ত নিছে যে না, শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে, এবং তার সাথে যারা গেছে তাদেরকেও আশ্রয় দিয়েছে। কিন্তু তিনি কি একবারও বলছে, পার্টির পক্ষ থেকে কেউ বলছে যে ভাই এতগুলো লোক মারা গেছে, আমরা সরকারে ছিলাম, আমরা তো দায়িত্ব আছে? না, আমরা কি মারছি? ওই একবার হোসেন মোহাম্মদ এরশাদের সময় আপনার অনেক আগে, নাম ভুলে গেছি, ভারতের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন রেলমন্ত্রী দায় নিয়ে রিজাইন করছিল, পদত্যাগ করছিল। আমাদের দেশে জাতীয় পার্টির সময়, হোসেন মোহাম্মদ এরশাদের সময় একটা ট্রেন দুর্ঘটনা ঘটছিল বাংলাদেশে। তাকে প্রশ্ন করা হয়েছে যে অমুক তো রিজাইন করছিল, দায় নিয়ে আপনি কি করবেন? আমি কি ট্রেন চালাইছি নাকি? এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। কেউ দায় নিতে পারে না, কেউ অ্যাকাউন্টেবল হতে রাজি না। সুতরাং নির্বাহভাবে ক্ষমতা প্রয়োগ করা এটাতে দায়িত্ব। এই জন্য আমি বলি, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়, একে নির্মোহভাবে আগে প্রথম গুণ হবে সৎলোক, প্রথম গুণ। তারপরে তার বেসিক লাগবে, কিছু এক্সপেরিয়েন্স তো লাগবে তার, মানে যে কাজের দায়িত্ব দিবে সেই কাজটা করার কিছু যোগ্যতা তো লাগবে। এটা হবে সেকেন্ড। খালি অভিজ্ঞ লোক কিন্তু বড় চোর, তাক দিয়ে কাজ হবে না। তো একটা বিষয় হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফর, আপনি জানেন খুব সফর হয়েছে, সেখানে 2টি চুক্তি 13টি সমঝোতা স্মারক হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। গতকাল পানি সম্পদ মন্ত্রী বলেছেন চলতি বছরে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এবং অভিন্ন নদী, বিশেষ করে বাংলাদেশের সাথে যেই নদীর ইস্যুগুলো আছে, চীন পাশে থাকবে। এই চীন সফরে এবং এটা একটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে। ভারত কার্ডাক একজন আপনার প্রতিরক্ষা সে বিশেষজ্ঞ, এবং তার সাথে আরও 3-4 জন। এখন আপনি দেখেন মাস মিডিয়া যদিও অনেকে হয়, আপনাকে দেখে নিতে হবে কোনটা সত্য মিথ্যা। তারা পলাশবাড়িতে অলরেডি রাম মূর্তি বানাচ্ছে বিশাল করে, এবং ওখানে বলা হচ্ছে পলাশবাড়ি পর্যন্ত ইন্ডিয়ার অংশ। এবং ওই যে ভারত কার্ডার তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র আপনার ওই থেকে তাদের একটা প্রদেশ কিনে নিয়েছিল, কারণ সিসিপি ওই নদী। আমরা কিন্তু সময় একেবারে, আপনি জাস্ট প্রত্যাশা প্রাপ্তি কতটুকু? এইটুকু প্রত্যাশা হচ্ছে, এছাড়া আমাদের বিকল্প নেই। কারণ ভারত স্ট্যান্ড নিছে, তারা বলে একদিকে বলে রংপুর বিভাগ কিনে নেব, নিয়ে তাদের ওই চিকেন নেক বড় করবে, আর আমাদের এদিকে বলে যে ভারতের ফেনীতে চিকেন নেক আছে, ওটা কেটে দিয়ে ওইটা দিয়ে সে হিন্দু রাষ্ট্র করবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, আমাদের কি করার আছে? আমরা তো এখন যুক্তরাষ্ট্র আছে পরাশক্তি, ভারত আছে আমাদের পরাশক্তি। তো এমন এই জন্য
প্রধানমন্ত্রী আগে মালয়েশিয়া বেছে নিছেন এবং মালয়েশিয়ায় আপনি দেখেন গান টান দিয়ে কি আন্তরিকতা, দুই দেশ। কি আন্তরিকতা। তো সুতরাং আমার কথা হয়তো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে এখন আমাদের পদ্মা ব্যারেজ বলেন, ওই যে লালমনিরহাটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেন, আমাদের প্রোটেকশনের জন্য Okay. আমাদের করতে হবে। ওকে, আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।